স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত। শনিবার আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধদের সাথে সাক্ষাৎ করতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে ভারত। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন। সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। একই সময় বিএনপির উদ্যোগে রাজধানীর নাখালপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। জানান, জাতিসংঘের নিয়ম মেনে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকতে পারবে না। আর মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় বিশ্বব্যাংক। যেখানে আলোচনা প্রসঙ্গটি সামনে মানুষ পেরিয়ে আরো সবাই মিলে আমরা গভর্নমেন্ট খুব স্বল্প আগামী বছর একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। এলডিসি থেকে আমরা কবে উত্তরণ করব, এখানে যাওয়া উচিত কি না উচিত থেকে বড় কথা আমরা ইচ্ছা করলেও বোধহয় থাকতে পারবো না, এটা অনেকে জানে না। সেমিনারে সমাধানের পথে আসতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্ডারমিট এসগিল্ড। মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে সংকটকে পুঁজি করতে হবে, বাড়াতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। এজন্য
বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাজার উন্মুক্ত করে প্রতিযোগিতামূলক করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় সেকেলে নীতি বাদ দিয়ে উৎপাদনশীল সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক এই আলোচনায় ব্যাংকে রাখা সাধারণ মানুষের টাকা লোপাটকে দেশের অর্থনীতির জন্য শঙ্কার কারণ হিসেবেও তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা। 2008 সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ, যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন, যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে। কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে। বলেন তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। তো এই না ভোটের বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে, তো এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তো আমার মানে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইভিএম ব্যবহৃত হবে না আগামী নির্বাচনে। বলেন নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে। নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন প্রণয়ন করা, এগুলো করার ব্যাপক দাবি আছে। তো আমরা এগুলো বিবেচনা নিচ্ছি, বিবেচনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়ায় এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বরের শেষ দিকে, যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 17 কোটি জনগণকে নিয়ে সীমান্তে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এই বিক্ষোভ মিছিল। ভারতীয় আগ্রাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশে ভারতের গোয়েন্দা কার্যক্রম, ভিসা অফিস, মিডিয়া সহ গুরুত্বপূর্ণ বিষয় বন্ধের দাবি জানান আয়োজকরা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার, প্রপাগান্ডা, এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। সেনা কর্মকর্তারা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বানও আসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে ১০৫ শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্বামীহারা নাসিমা আক্তারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী পরিবেশ। ১৯ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন স্বামী আবুল হোসেন। পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে রাহিমকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম যখন চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে ঢুকেন তখন কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারগুলো। অতর্কিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে ৬টা গুলি করা হয়। সেখানে সে লুট করে, সেখান থেকে তাকে তার বন্ধুরা নিয়ে একটা কলোনিতে নিয়ে যায়। ওইখান থেকে আর বাইরে হয়ে চিকিৎসার জন্য নেওয়ার কোনো সম্ভব হয় নাই। এই ক্ষত আমরা সম্পূর্ণভাবেও পূরণ না করাতে পারলেও আমরা এই যে তাদের কষ্ট, দুঃখ, এই দুঃখের অংশীদার হতে পারবো। এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের এটি উচিত, প্রত্যেকটা মানুষের এটি দায়িত্ব এই পরিবারদের পাশে এসে তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া। যে কোনো উপায়ে খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান সার্জিস আলম। শহীদদের নিয়ে কোনো রাজনৈতিক দল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর বার্তাও দেন তিনি। এই কিটদের যদি আবার ভাষা গজায় তাহলে আজকে থেকে 1, 2, 5 বছর পরে হোক আমাদের যারা শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, তাদের উপর তারা আবার ঝাঁপিয়ে পড়বে। আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সমন্বয়করা। শুধু নির্বাচনের জন্য পরিবর্তন হয়নি বলেও জানান তারা। ছাত্রদের গুলি করা সবাইকে খুঁজে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এজন্য দলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক সাংগঠনিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই আহ্বান জানান। ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। কর্মশালায় সভাপতিত্ব করেছেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ। বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিচারিক স্বাধীনতার ঘাটতি শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সরকারের সদিচ্ছার অভাবে বিচার বিভাগ আলাদা করা যায়নি। সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের এখনই শ্রেষ্ঠ সময় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ, নিরপেক্ষ ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। And its capacity to serve the people with integrity and efficiency. সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতাকে শক্তিশালী করতে গুরুত্ব দিতে হবে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করা জরুরি হয়ে পড়েছে। পাবনায় ওয়াজ মাহফিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরীর সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম। তিনি আরও জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর জনপদে জেঁকে বসেছে শীত।
দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার সাথে সাথে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে। উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা নেমেছে 12.2 ডিগ্রি সেলসিয়াসে। শীতের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন তারা। অনেকে আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হঠাৎ করে প্রচন্ড শীত পড়া শুরু হয়ে গেছে। শীতে বাইরে বেড়াইলেও যাচ্ছে না। বেকায়দা ঠান্ডা, গাড়ি বাড়ি চালাইতে পারতেছি না, হাত মাত অবাস হয়ে যাইতেছে। ঠান্ডা, খুব কুয়াশা, কাজে যাওয়া যায় না। কাজের জন্য মানুষ খুব কষ্ট পাচ্ছে। বাড়ছে শীত, সঙ্গে জমে উঠছে শীতকালীন পিঠা উৎসব। রাজবাড়ীর বেশ কয়েকটি স্থানে প্রতিদিনই হরেক রকমের পিঠার পসরা সাজান দোকানিরা, যেখানে থরে থরে সাজানো থাকে চিতই, ভাপাসহ নানান পদের পিঠাপুলি। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই সেসব দোকানে ভিড় জমান পিঠাপ্রেমীরা। রাজবাড়ী পৌরসভার বাসিন্দা শিউলি বেগম শীত এলেই হয়ে ওঠেন পিঠা ব্যবসায়ী। বিকেল থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। শিউলি বেগমের মতো শহরে পিঠা বিক্রি করেন কাকলি সহ আরও কয়েকজন। অস্থায়ী দোকানের বেঞ্চে বসেই পিঠা খান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা, জিভে জলানা চিতই সহ নানা ধরনের পিঠা। স্বাদ ও রুচি আনতে যোগ হয় হরেক রকম চাটনি। কোথাও কোথাও মিলে হাঁসের মাংস। আমাদের রাজবাড়ী পান্না চত্বরে মনে করেন অনেক পিঠা পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার সরা পিঠা, আপনার ভাওয়া পিঠা, এর সাথে মনে করেন বিভিন্ন রকমের ভর্তা থাকে। রেডিমেড পাওয়া যায়, আপনার সহজে আপনি পাচ্ছেন 5 টাকা 10 টাকা সহজেই মিলছে। চিতই পিঠার সাথে আপনার সর্ষে বাটা, তারপরে শুটকি ভর্তা, ধনের পাতা ভর্তা, তারপরে হাঁসের মাংস, এগুলো সাথে থাকে, সাথে ভাপা পিঠা আছে। তবে ব্যবসায়ীরা বলছেন উপকরণের দাম বৃদ্ধিতে নিতান্তই বাধ্য হয়ে একটু বেশি দরে বিক্রি করতে হচ্ছে পিঠা। জিনিসপত্রের দাম বাড়ছে, যে আপনার শুটকি কিনতাম 300 250, সেই শুটকি কিনা লাগে আমাদের 700 করে। আবার মনে করেন ধনের পাতা, মরিচ, সব জিনিসেরই দাম। শুটকি ভর্তা, সরিষা, কালো জিরা, ধনিয়া পাতা, এই প্রকারের ভর্তা দিয়ে আমি পিঠা বিক্রি করি। তো এই দেশটা তো কৃষকের, এই উৎসবগুলো আমরা খুব এনজয় করে থাকি। পিঠাগুলো আমাদের কাছে একটা অমৃত এবং গ্রামীণ যে সত্যিকারের যে জীবন, সেটাই আমরা ফিল করি। নভেম্বর থেকে শুরু হওয়া পিঠা বিক্রির উৎসব চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ এক নজরে। পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় আবারও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন বরিশালের স্বেচ্ছাসেবকরা। সকালে কুয়াকাটা 0 পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। পঞ্চগড়ের 7000 শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। দুপুরে বোদা উপজেলার 18টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব। রাঙামাটির বাঘাইছড়িতে জিপ গাড়ি উল্টে 10 জন পর্যটক আহত হয়েছে। পুলিশ জানায় সকালে সাজেক ভ্রমণ শেষে খাগড়াছড়িতে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ি খাদে 30 ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা 10 পর্যটক আহত হয়। গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। বক্তাদের অভিযোগ, বিগত নির্বাচনের পক্ষে কাজ না করে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে অত্যাচার এবং বিভিন্ন মানুষের জমিজমা দখল করেছেন সালাউদ্দিন। জনস্বার্থে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কার্যকর করতে জিইসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।